আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন, আমাদেরকে যদি সরকারে রাখেন, প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা 500,000 নয়, মায়েরা মাস গেলে যাতে 5,000 করে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেবো, তার ব্যবস্থা আমরা করব। 500,000 দিচ্ছে আর যখনই চুরিতে ধরা পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের কথা বলছে। তো আপনার স্বামীর কথা ভেবে, আপনার সন্তানের কথা ভেবে, আপনার জামাইয়ের কথা ভেবে মায়েদের উদ্দেশ্যে বলছি, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, আগে লিগাল ইল্লিগাল মদের দোকান বন্ধ করতে হবে, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, মায়েদের সাথে আমরা আছি। 500,000 দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মাতাল হয়ে যায়, মায়ের স্বামীটা যাতে মাতাল হয়, মায়ের জামাইটা যাতে মাতাল হয়, 20 টাকার মদের পাউচ দুয়ারে সরকারের মতো দুয়ারে প্রকল্প করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা বন্ধ করার জন্য আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে। 12 বছরে উদ্ধারের নামে মাতাল চাষ করে দিয়েছে। তাই অনুরোধ করব আপনাদের কাছে, মায়েদের আজকে উপস্থিতি আমাকে অনেক শক্তি যোগাচ্ছে। মায়েদের বলবো, 500,000-এর কথা পরে হবে, আওয়াজ তুলুন। আগে লিগাল ইল্লিগাল যত মদের দোকান আছে ওটাকে সরকারকে বন্ধ করতে হবে, তাহলেই প্রকৃত মায়েদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আস্থা আসবে মায়েদের। ওটা করবে না, মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে আর মায়ের পরিবারের যে পুরুষ সন্তানটা আছে, পুরুষ যে সদস্যটা আছে, তাকে মাতাল বানাবার জন্য দুয়ারে বলছে মদের পাউচ পৌঁছে যাবে। কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না, বলছে আপনার দুয়ারেই 20 টাকার মদের পাউচ মমতা ব্যানার্জি পৌঁছে দেবে। বুঝতে পেরেছেন মা? আপনাদের এই কথা বলি বলি নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যায়, এ কথা বলি বলি নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যায়। ন্যায্য কথা বলতে হবে। যদি মাকে স্বাবলম্বী করতে হয় 500,000 টাকা নয়, 500,000 দিচ্ছে আর যত সমস্যা হচ্ছে মাকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন আমরা বলছি এই ঘাটেশ্বর বানেশ্বরপুর যে হসপিটালটা আছে সেখানে ডক্টর নেই কেন, সেখানে চিকিৎসা পরিষেবা ভালো নাই কেন, সেখানে ঔষধ পাওয়া যাচ্ছে না কেন, মেডিকেল স্টাফ নাই কেন, তখনই আমাদেরকে উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই আমরা প্রশ্ন করছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে ছাত্র ছাত্রী আছে সেই অনুপাতে শিক্ষক নাই কেন, কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র বা সমকাজের সমবেতন, পার্শ্ব শিক্ষকদের মাইনের কথা যখন বলছি তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি সরকারি কর্মচারীদের হকের ডিএ কেন পাচ্ছে না, তাদের হকের ডিএ বুঝিয়ে দিতে হবে, তখন বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে, তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি কয়লা চুরি হচ্ছে কেন, বালি পাচার হচ্ছে কেন, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে কেন, তখনই আবার উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যেই প্রশ্নই করি না কেন শাসককে, সেই ঘুরে ফিরিয়ে এসে মাকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, মায়ের হাতে 500 টাকা দিচ্ছে বলে মাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি বলি, আমাদের পার্টি বলে 500,000 টাকা ওই ভিক্ষার মতো দিয়ে লাভ হবে না। যদি প্রকৃত অর্থে মায়েদেরকে, বোনেদেরকে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে চান তাহলে এনাদের হাতে কাজ দিন। মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করবে, এই কাজের ব্যবস্থা মায়েদের হাতে তুলে দিন, এই দাবি আমরা করছি। আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন, আমাদেরকে যদি সরকারে রাখেন, প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা 500,000 নয়, মায়েরা মাস গেলে যাতে 5,000 করে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেবো, তার ব্যবস্থা আমরা করব। 500,000 দিচ্ছে আর যখনই চুরিতে ধরা পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের কথা বলছে। আমি 500,000-এর বিরোধিতা কিন্তু করছি না, মায়েদের বলছি, মায়েরা বলুন, আপনাদের কারো পরিবারের কোনো মহিলার সন্তান প্রসবের সময় আসলে সরকারি হসপিটালে গিয়ে আপনাদের বাড়ির সন্তানগুলো মহিলারা সন্তান প্রসব করতে পারে তো?
একটু বলবেন কোথায় যেতে হয়? বেসরকারি হসপিটালে। সরকারি হসপিটালে হয় কি? মায়ের একটু বলবেন হয়? কোথায় যেতে হচ্ছে? ম্যাক্সিমাম বেসরকারি হসপিটালে। বেসরকারি হসপিটালে যাওয়া মানেই কি কম করে 15 থেকে 20,000 টাকা বিল আপনার করে দিচ্ছে। আমাদের বক্তব্য 500,000 পরে হবে। আগে সরকারি হসপিটালগুলোকে চিকিৎসা পরিষেবার উপযুক্ত করুক। মায়েদের কোনো সময় ট্রিটমেন্টের প্রয়োজন হলে বা বাড়ির কোনো সদস্যের ট্রিটমেন্টের প্রয়োজন হলে বেসরকারিতে গিয়ে ওই 10,000 15,000 বিলের দরকার নাই। সরকারিতে গিয়ে বিনামূল্যে যাতে আমি চিকিৎসা পরিষেবা পাই তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এই আওয়াজ আমরা তুলি। মাকে না হলে বছরের শেষে 6,000 টাকা দিচ্ছে, সেই মায়ের পরিবারের কোনো একজনকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হচ্ছে? বেসরকারিতে গিয়ে কত টাকা দিতে হচ্ছে? 8,000 10,000 টাকা বিল করিয়ে আনছে। তাই আপনাদের বলবো একটু সতর্ক হন, সজাগ হন। 500 টাকা আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। আজকে সরষের তেলের কিলো কততে পৌঁছেছে মায়েরা বলুন? 500 টাকা আপনার হাতে মাস গেলে ধরাচ্ছে। আলুটা কিনতে যান বাজারে, নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে যান, সেই দামটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। 500 দিয়ে আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনাকে 500 দিয়ে আপনার কাছ থেকে ওরা 5,000 বার করে নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই আওয়াজ তুলতে হবে। আপনাকে 500 দিচ্ছে আর আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় একটু গিয়ে দেখুন তো, 400 ছাত্রছাত্রী আছে একটা প্রাইমারি স্কুলে। উদাহরণের জন্য বলছি আমি, কটা টিচার আছে ওখানে? 3 থেকে 4টে। তাহলে আপনাকে হাতে 500 দিচ্ছে, আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হবে সেই মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে। আপনার ছেলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়। আচ্ছা, আমি একটা জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা উপস্থিত আছেন কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে? সরকারি স্কুলে তো সবাই পড়াশোনা করে। কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে? মানে মাস গেলে 8,000 10,000 টাকা খরচ করে পড়াই কতজনের ছেলে? আমি একজনকে দেখতে পাচ্ছি। আর কেউ আছে? একজন, দুজন হাত তুলেছিল। বেসরকারি স্কুলে পড়ে? আপনার ছেলে বেসরকারি স্কুলে পড়ে? হ্যাঁ, এই তো 4 জন হলো টোটাল। এখানে এত মানুষ আছে, মাত্র 4 জনের ছেলে মেয়ে বেসরকারিতে পড়ে, অর্থাৎ গাঁটের টাকা খরচ করে বেশি করে পড়াতে হয়। এখানে কৃষিকাজের সাথে যুক্ত কারা? কৃষক কারা? জমিতে চাষবাস করে কারা? একটু হাত তুলুন না, ভালো লাগবে। ম্যাক্সিমাম মানুষ এখানে কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের মাসিক গড় আয় কত আমি বলবো? আপনাদের বলতে হবে না। সারা পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয়, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম করে, বিলো 7,000। এটা ডেটা বলছি, আমার নানি দাদির গল্প বলছি না, এখানে তথ্য বলছি যে পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে ইনকাম করে। যদি 7,000-এর নিচে ইনকাম করে, এদের পক্ষে ওই বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে তার ছেলে মেয়েদেরকে 10,000 8,000 টাকা মাসে খরচ করে পড়াবার মতো সামর্থ্য আছে তো? স্বাভাবিকভাবে নয়। এ ছেলে মেয়েরা কোথায় পড়বে? ওই প্রাইমারি স্কুলে, জুনিয়র হাই স্কুলে পড়বে। তারপরে এলাকার যদি কলেজে পাঠাতেও দরকার তাহলে কলেজে যাবে। কিন্তু আমার কথা, কলেজ অবধি যে পৌঁছাতে পারবে তো আপনার ছেলেটা। আপনার বাচ্চাটা যখন প্রাইমারি স্কুলে পড়ছে, 400 ছেলে মেয়ে আছে, সেখানে টিচার মাত্র 4 জন। 4 জনও মনে হবে না। কি হচ্ছে? যে ঘন্টা মারছে, যেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের দায়িত্ব দেখছে, সেই জুতো জামা কাপড় দেওয়ার দায়িত্ব দেখছে, এই চলছে। ফলে পড়াশোনা আর হচ্ছে না। ওখানে কি হচ্ছে? একটা লঙ্গরখানায় পরিণত হয়েছে। আপনি ভাবছেন আপনার ছেলে তো স্কুলে যাচ্ছে। যদি আমার কথা ভুল হয়, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন। এখন জিজ্ঞাসা করতে হবে না। যে ক্লাস 4-এ পড়ে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন তো গিয়ে বাড়িতে, বাবা 4 বানানটা একটু ইংলিশে বলতো। খারাপ লাগছে নাকি? ও আপনার ছেলে আমার বাড়ির সন্তান, আমার পরিবারের সদস্য, কষ্টর কথা বলছে ওই জন্য। ফলে কি হবে? আপনার ছেলে ক্লাস 4-এ পড়ে 4 বানানটা বলতে পারবে না ইংলিশে।
বাংলায় তো দাঁত ভেঙে ফেলবে বলছে, বুঝতে পারছেন না? এই পরিস্থিতি করছে। আর দেখুন যারা বিত্তশালী নেতা কেতা তাদের ছেলেরা কোথায় পড়াশোনা করছে? দামি ইংলিশ মিডিয়ামে। ফলে আপনার ছেলে যখন 5-এ ভর্তি হতে যাবে হাই স্কুলে, দুদিন ক্লাসে যাবে খুব বেশি হলে, এখন তো বলছে সবাইকে পাস করিয়ে দাও। দুদিন ক্লাসে যাবে, বড় লোকের ছেলেটাও যাবে, নেতার ছেলেটাও যাবে, আপনার ছেলেটাও যাবে। মাস্টার মশাই যখন পড়া ধরবে, ওই নেতার ছেলে গড় গড় করে পড়ার উত্তর দেবে। আর আপনার ছেলে তো তার তো ভিত তো শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি, আপনার হাতে 500 টাকা ধরিয়ে আপনার ছেলের ভিত শেষ করে দিয়েছে। আপনার তখন কি করবে? আপনার ছেলেটা 2-4 দিন ওকে কান ধরে হলে দাঁড় করিয়ে রাখবে, ওই ক্লাসের মধ্যে অপমানিত হবে, সে পড়া ভালো করে পড়তে পারবে না। আপনার ছেলে আর মাঠে এই স্কুলে যাবে না, চলে আসবে, বলবে মা আমাকে কাজে পাঠিয়ে দাও। তাহলে আপনার ছেলেটার মধ্যে যে মেধাটা আছে সেটা কে শেষ করছে? এই মমতা ব্যানার্জি সরকার, স্কুলের টিচার না দিয়ে। তাই আমি আপনাদের বলবো, এখানে যেহেতু অনেক সংখ্যায় মহিলারা উপস্থিত আছেন, মায়েদের উদ্দেশ্যে বলবো আওয়াজ তুলুন আগে আপনারা। আমরা তো তুলছি সব সময়, আপনাদেরকেও তুলতে হবে। 500,000-এর আগে প্রাইমারি স্কুলে সর্বপ্রথম আওয়াজ তুলুন। প্রাইমারি আর আপার প্রাইমারি, যেটা এডুকেশন একটা ছেলের ব্যাকবোন বলে মনে করি আমরা, প্রাইমারি আপার প্রাইমারিতে নিয়োগ হোক এবং ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ হোক, এই আওয়াজটা তুলুন। অন্যথায় 500 দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। আপার প্রাইমারি যারা পরীক্ষা দিল, তাদের চাকরিটা অন্যজনকে বিক্রি করে দিল, আর তারা আন্দোলন করছে। SLST 9, 10, 11, 12 দেখুন খোঁজ নিয়ে 1000 দিনের উপরে আন্দোলন করছে। তাদের পাশেও আমরা আছি। তাদেরকে যারা মেধাযুক্ত তারা যাতে দ্রুত চাকরি পায়, তাদের জন্য আমরা কথা বলছি। কিন্তু মায়েদের বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শুধু ভুল বুঝিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। যারা এখানে উপস্থিত আছেন, আমাদেরকে CA এর ভয় দেখাচ্ছে। কি বলছে? দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, তাই তো? এটা হচ্ছে তো 2019-এর নির্বাচনের সময় দেশ থেকে তাড়িয়ে দেবে, ভোট দাও আমি আটকাবো, আর উনি বলে আমি ভোট দাও আমি অন্যদেরকে তাড়িয়ে দেব, এই বলে ভোটটা নিল। 2019-এর ভোটের পরে CA ফ্রিজের মধ্যে ঢুকে গেল, ঠান্ডা ঘরে চলে গেল। 2021-এর নির্বাচনের সময় আবার CA হবে করে চিৎকার করছিল। 21-এর নির্বাচন শেষ হয়ে গেল, আবার ওই CA এর কথা মানুষ ভুলে গিয়েছিল। 24-এ নির্বাচন আসতে চলেছে। কদিন আগে অমিত শাহজি ধর্মতলায় আসলেন, এসে বললেন আমি CA করেই ছাড়বো। 2019 থেকে CA হচ্ছে, ওটা হচ্ছে ভোট ধরা কল। আর আমরা ভয় পেয়ে যাচ্ছি নাকি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এখানে যারা আছেন অনেকে CA কে ভয় পায়, অনেকে ভয় পায় না। কিন্তু যারা ভয় পায় কেন? ওই অমুক বলেছে নাকি CA করে দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই জন্য ভয় পাচ্ছি। তো আমি আপনাদের বলবো, কেউ কি আইনটাকে একবারও পড়েছেন? একজন হাত তুলে দেখাবেন যে CA আইনটাকে পড়েছেন? আমরা পড়িনি। কারণ কি? পার্লামেন্ট থেকে পাস হয়েছে, ভাবছি আমরা ওখানে ইংলিশে আছে, বাংলা আমরা ভালো করে পড়তে পারিনি। আমাদেরকে ইচ্ছাকৃতভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছিল, এখনো রাখছে, আগামীতেও রাখবে যদি আমরা সচেতন না হয়। আমরা দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি, সব সময় শাসক চাই ওই আদিবাসীটা, ওই দলিতটা, ওই মুসলিমটা, ওই পিছড়ে বর্গেরটা, ওই লোদা সবর জাতির ওরা যারা আছেন, ডোম মুচি যারা আছেন, আবার বিভিন্ন যারা আছি, আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে। ফলে কি হচ্ছে? CA এর আইনটা আমরা একবারও পড়িনি। কোনো জায়গায় লেখা নাই কোনো ভারতীয়কে তাড়িয়ে দেবে। আপনি ভারতীয়তার প্রমাণ কিভাবে হবে, এটা প্রশ্ন থাকবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দেখুন ঘটনাচক্রে নাই, বাস্তব কথা বলছি। সবাই তো দাদুর জায়গাতে আছি, তাই তো ভাই? দাদুর সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি। এবার শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি, কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি। এখানে বয়স্ক লোক কি আছে? এই তো, এই সামনে আসো, তুমি সামনে আসো, একবার এখানটা আসো। বয়স কত? 100 হয়ে গেছে?
আমি বোঝানোর জন্য বলছি, আপনি এনাকে চেনেন তো? আপনাদের এলাকারই? আচ্ছা বসো মা, বসো, চেয়ার দাও, বসো। ইনারকে বোঝানোর জন্য বলছি, বা আপনারা এখানে যারা আছেন 60 বছরের ঊর্ধ্বে তো অনেক লোক আছে এখানে। 60 বছরের ঊর্ধ্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, তাই তো? 1947-এ দেশ স্বাধীন হয়েছে। এখানে আছে 70-75 বছর বয়সী লোকেরা আছে, 70 বছরের লোকেরা আছে। 70 বছর যার বয়স, একটু আমি তাকে দিয়ে উদাহরণের জন্য বলছি, তার আব্বার যদি 70 বছর বয়স হয় ইনার, তাহলে জন্ম কত? 1952 সালে। কারো যদি 70 বছর বয়স হয়, তার জন্ম হচ্ছে 1952-তে, কারণ দেশ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এটা সবার জন্য বলছি, জাস্ট ভয়টাকে কাটানোর জন্য বলছি। তাহলে 1952 সালে জন্ম, দেশ স্বাধীন হচ্ছে 1947-এ স্বাধীন। তা উনি তো আকাশ থেকে পড়েনি, টপকে আসেনি, বা জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি। ওনার আব্বা আম্মা তো আছে, কারো তো গর্ভে জন্ম হয়েছে, পিতা তো আছে। তো ওনার পিতার জন্ম কত সালে হবে? আমি ধরে নিচ্ছি 25 বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল। তাহলে 1952 থেকে 25 বাদ দাও তো। স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে? স্বাধীনতার অনেক আগে। তার বাপেরটা দেখি, অর্থাৎ উনার দাদুর কথা বলি, 20 বছর আরো দাও ধরো, তাহলে দেখলে দেখা যাবে উনার দাদুর বয়স, জন্মসাল হচ্ছে 1900 সালে। আর উনি যে জায়গাটাতে এখন আছে, ওনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছেন, কাগজপত্র আছে বলি তো উনি ওই জায়গাটাতে আছে, নালে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত। এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানে যে কামড়াকামড়ি করছে, যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই, ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে, পুলিশের একটা অংশকে কাজে সাথে নিয়ে। হ্যাঁ, আপনারা যারা উপস্থিত হয়েছে, এখানে মহল্লা নয় তো, যারা উপস্থিত হয়েছে সবাই আমরা দাদুর সম্পত্তির ওপরে আছি তো, কম বেশি সবাই। দাদুর সম্পত্তি কিভাবে? আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি, কাগজ আছে তো, ওইটাই তো বড় ডকুমেন্টস। দাদু 1900 সালে জায়গা কিনেছে, দাদু তার দাদুর আমলে জায়গা কিনেছে। এখানে যারা উপস্থিত আছেন, কারো দাদু কি বাংলাদেশ থেকে এসেছে? বলবেন একটু, কারো দাদু এসেছে? কারো আফগানিস্তান থেকে কারো দাদু এসেছে? কারো দাদু শ্রীলঙ্কা থেকে এসেছে? ওই রকম তো ব্যাপার নয়। আপনার আমার দাদুরা দেখুন, খোঁজ নিয়ে দেখুন, দাদুর ইতিহাস ভুলে যাওয়ার ফলেই ভয় পাচ্ছে। আপনার আমার দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আর দেখবেন, না হলে যারা লড়াই করতো তাদেরকে যোগ্য সাথ দিয়েছে। আপনার আমার দাদুর কন্ট্রিবিউশনের ফলে, আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে। আপনাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে? ভয় পাওয়ার কি আছে? এটাকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, এই সিএ আসছে, ভয় দেখাচ্ছে, যে কথা বলছিলাম। কারণ এই সিএতে কেন ভয় দেখাতে পারছে আমাদেরকে? আমরা পড়াশোনায় তুলনামূলক কম, আমরা পড়লাম না আইনটাতে কি আছে। ওই বললো কাগে কান নিয়ে পালিয়েছে, আমরা কাগের দিকে তাকাচ্ছি, কানের দিকে তাকালাম না। এর ফলে আমাদেরকে ভয় পেতে হচ্ছে। আমরা যখন ব্যাংকে যাই, তখন গিয়ে যদি টাকা জমা দিই, 1000 100 বানান ভুল থাকলেও টাকাটা জমা করিয়ে নেয়। আর সে টাকাটা যদি আমরা তুলতে যাই, যদি 1000 বা 100 বানান ভুল থাকে, আমাদের সাথে কেমন আচরণ করে ভাই বলুন না আপনারা? অনেক খারাপ ভালো ভাষা দেয় তো। যদিও খারাপ ভালো ভাষা দিলে তার প্রতিবাদ আপনারা করবেন, আপনাদের জন্যই তাকে ওখানে রাখা হয়েছে, আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু আমি যেটা বলছিলাম, মায়েরা ভাবুন, আমরা যে সমস্যার সম্মুখীন এখন হচ্ছি পড়াশোনা কম জানার ফলে, আপনারাও কি চাইবেন আপনাদের সন্তানগুলো ওই খারাপ সমস্যার সম্মুখীন হোক? বাপ ভাই যারা আছেন তারাও কি চাইবেন? নিশ্চিতভাবে চাইবেন না। তাই অনুরোধ করব আপনাদের কাছে, আওয়াজ তুলুন। আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না, অবিলম্বে শাসককে সেগুলো মেনটেন করতে হবে। এসএসকে থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তার কন্টিনজেন্সি ফান্ড থেকে শুরু করে আরও যে সমস্ত শিক্ষা সামগ্রী প্রয়োজন আছে, সেইগুলো শাসককে দিতে হবে।
এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আর অন্যথায় যদি আমরা চুপ থাকি, আমাদের ভবিষ্যৎগুলো আরও খারাপের দিকে যাচ্ছে, যেমন আরও এগিয়ে যাবে।